জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ, ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি অন্বয় কর্মকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নিহত আবু সাইদকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় লালমনিরহাটের জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার তাপসী তাবাস্সুম উর্মিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার বিতর্কিত মন্তব্যের জেরে তাপসী তাবাস্সুম উর্মিকে সাময়িক বরখাস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে। এর আগে তাকে দায়িত্ব থেকে সরিয়ে ওএসডি কর্মকর্তা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নিহত হওয়া শিক্ষার্থী আবু সাইদকে সন্ত্রাসী বলে ফেসবুকে পোস্ট দেন। এছাড়াও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়েও বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন। এর পরপরই তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া শুরু হয়। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর প্রকল্পে ব্যয় বাড়ল ৬৫০০ কোটি টাকার বেশি। এছাড়াও ঢাকা রংপুর মহাসড়কে ব্যয় বেড়েছে প্রায় ৩৭৭ কোটি টাকা। একনেক সভা শেষে জানালেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। দুপুরে প্রধান উপদেষ্টার নেতৃত্বে তার কার্যালয়ে চলতি অর্থবছরের তৃতীয় একনেক সভা অনুষ্ঠিত হয়। পরে এ নিয়ে ব্রিফ করেন পরিকল্পনা উপদেষ্টা। তিনি জানান, একনেক সভায় ২৪,৫০০ কোটি টাকার ৪ প্রকল্প অনুমোদন করা হয়েছে। এ সময় তিনি বলেন, সহজ শর্তে মিলছে বলেই বিদেশ থেকে ঋণ নেওয়া হচ্ছে। অপচয় কমানোর ওপর অন্তর্বর্তী সরকার জোর দিচ্ছে বলেও জানান পরিকল্পনা উপদেষ্টা। যেই প্রকল্পগুলো চলতি আছে বা প্রস্তাবিত প্রকল্প, এগুলা একটু যাচাই বাছাই করে দেখতে হচ্ছে। এগুলা অনেকগুলোর মধ্যে রাজনৈতিক প্রণোদিত প্রকল্প আছে, অনেকগুলো আছে যেগুলো ঠিকভাবে বাস্তবায়িত হয়নি বা নতুন করে যদি আমরা চিন্তা করতাম ঠিক সেভাবে এগুলোর পরিকল্পনা করতে হতো না। যেইভাবে যেই কাঠামোতে আছে, কোনো রাস্তা কোনো কিছু যেভাবে যেই জায়গা দিয়ে গেছে সেটা হয়তো কোনো বিশেষ একটা অঞ্চল দিয়ে গেছে বিশেষ রাজনৈতিক কারণে। এইসবের জন্য ওই প্রকল্পগুলো যাচাই বাছাই করতে হচ্ছে। সরকারি ব্যবস্থাপনায় দুর্নীতি বন্ধ চেয়েছেন বেসরকারি উন্নয়ন সহযোগীরা। তারা বলেছেন, কাজ করতে গিয়ে সরকারি কর্মকর্তা সংস্থা এবং কখনো কখনো সরকারি নীতিমালার কারণে বাধাগ্রস্ত হয় তাদের। শ্বেতপত্র প্রণয়ন কমিটির সঙ্গে বৈঠকে এসব কথা তুলে ধরেন বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর কর্তা ব্যক্তিরা। সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ বৈঠক হয়। কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের সভাপতিত্বে বৈঠকে ঢাকা ও ঢাকার বাইরে থেকে ৭৮ প্রতিনিধি অংশ নেন। ডক্টর দেবপ্রিয় বলেন, যে কোনো কাজের উৎসাহ না দিলে সেই কাজ ভালো হয় না। এনজিওগুলো উন্নয়নে অনেক অবদান রাখলেও তাদের কোনো স্বীকৃতি ছিল না। এ সময় প্রতিনিধিরা বলেন, উন্নয়নে বড় অংশীদার হলেও তাদেরও প্রতিনিধিত্ব থাকে না। এতে বৈষম্যের শিকার হন বলে মনে করেন তারা। বর্তমান অবস্থায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে মানুষকে কষ্টের হাত থেকে বাঁচাতে হলে বেসরকারি সংস্থাগুলোর ভূমিকা জোরদার করতে হবে। বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানগুলোর অবদানের স্বীকৃতি একটা বড় বিষয় হিসেবে প্রতিভাত হয়েছে। কারণ এইটার ফলে না হলে পরে একদিকে যেমন জনমানুষের কাছে এটার প্রকাশ পায় না, এবং অপরদিকে তাদের কাজের ক্ষেত্রে যে সাহায্য সমর্থন দেওয়া দরকার সেটাও সেরকমভাবে আসে না। সেহেতু এই স্বীকৃতিটা উন্নয়নের ক্ষেত্রে বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানগুলোর অবদানের স্বীকৃতির বিষয়টি গুরুত্বপূর্ণভাবে বিবেচিত হওয়া দরকার। আগামী 15 অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন ওই দিন সকাল 11টা থেকে। সোমবার আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এই তথ্য জানান। তবে এবার কোনো কেন্দ্রীয় অনুষ্ঠান হবে না, বোর্ড অফিস থেকে প্রকাশ করা হবে ফল। এর আগে কোটা সংস্কার আন্দোলনের কারণে স্থগিত করা হয় 6 বিষয়ের পরীক্ষা। গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে পরীক্ষা বাতিলের আন্দোলনে নামে পরীক্ষার্থীরা। তখনই পরীক্ষা বাতিল করে সিদ্ধান্ত নেওয়া হয় যেসব বিষয়ের পরীক্ষা হয়নি সেগুলোর ফল প্রকাশ করা হবে এইচএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিষয়ভিত্তিক ম্যাপিং করে। পল্টনে বিএনপি কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় সাবেক পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়াও যুবদল নেতা শামীম হত্যা মামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব আমিনুল হক এবং জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানকে 3 দিন করে রিমান্ড দেওয়া হয়েছে।
বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে প্রত্যেককে 10 দিন করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এরপর রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীদের শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত। এছাড়াও চকবাজার থানার রাকিব হাওলাদার হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য হাজি সেলিম সহ 3 জনকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। সব পক্ষের সঙ্গে বসে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সকালে জাতীয় প্রেস ক্লাবে তিনি কথা বলেন। জুলাই বিপ্লব সাংবাদিকদের জন্য বড় কেস স্টাডি বলেও উল্লেখ করেন তথ্য উপদেষ্টা। যখন এখানে ওয়েজ বোর্ডের কথা আসে, সম্পাদক মালিকরা তারা কিন্তু ওয়েজ বোর্ড নিয়ে এক ধরনের বিরোধিতা করে, আবার সাংবাদিকরা হচ্ছে আপনাদের আলোচনা ওয়েজ বোর্ডের কথাগুলো আসতেছে, মানে দাস সুলভ আচরণ করার আসলে কোনো সুযোগ নেই। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের এখানে সাংবাদিক সংগঠনগুলো রয়েছে, সেই সংগঠনগুলোও সাংবাদিকদের প্রকৃত স্বার্থ রক্ষার জন্য আসলে কাজ করা উচিত। সাংবাদিকতা যে পেশাদারিত্ব, সেই পেশাদারিত্বর জন্য আমাদের যে এখানে বহুমুখী স্টেক হোল্ডার, সেই বহুমুখী স্টেক হোল্ডারদেরকে নিয়ে আমাদের একটা ঐক্যমতে যেতে হবে আর কি। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার সুষ্ঠু বিচার চেয়েছেন তার বাবা মোহাম্মদ বরকতুল্লাহ। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগ্রাসন বিরোধী 8 স্তম্ভ পুনর্নির্মাণ শিরোনামে স্মরণ সভায় তিনি এ দাবি জানান। বরকতুল্লাহ বলেন, ন্যায় বিচারের আশায় দাঁড়ে দাঁড়ে ঘুরেও সুষ্ঠু বিচার মেলেনি। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হল প্রশাসন সহ অনেকেই প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলেও জানান তিনি। তার আশা, নতুন সরকার এই ঘটনার তদন্ত করবে। এ সময় ছাত্রলীগকে সন্ত্রাসী আখ্যা দিয়ে আবরার হত্যার বিচার চান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। 2 বছর ধরে আমরা তো কোর্টে আসা যাওয়া করেছি, তারপর আমাদের কেসে রায় হয়েছে প্রায় 3 বছর। আমরা তো এখনো আমাদের হত্যার বিচার পাইনি। তা আমরা বর্তমান সরকার আছে, নিরপেক্ষ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, ওনাদের কাছে আমাদের আহ্বান থাকবে আমরা যেন আবরার ফাহাদের সঠিক বিচার পাই। ছাত্রলীগকে দিয়ে, যুবলীগকে দিয়ে আর আওয়ামী লীগকে দিয়ে, কিংবা নাম না জানা এরকম অসংখ্য লীগকে দিয়ে এদেশের মানুষকে শোষণ করেছে, নিপীড়ন করেছে, অত্যাচার করেছে, ক্ষমতার অপব্যবহার করেছে। তার প্রত্যেকটি যে উজ্জ্বল দৃষ্টান্ত, সেই দৃষ্টান্তের প্রতীক হচ্ছে আবরার ফাহাদ। এখন চারদিকে নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম আরও একবার। আপনারা দেখছেন এখন চারদিক। মাইক্রো আরএনএ আবিষ্কার ও জিন গবেষণায় চলতি বছর চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার পেলেন ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রাফকুন। এই আবিষ্কার কোনো প্রাণীর দেহ গঠন ও কাজের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে ভূমিকা রাখবে। মাইক্রো আরএনএ আবিষ্কার ও জিন নিয়ন্ত্রণে ট্রান্সক্রিপশন পরবর্তী ভূমিকা বিষয়ক গবেষণার জন্য মার্কিন 2 জীববিজ্ঞানীকে এই পুরস্কার দেয়া হয়। কোনো প্রাণীর দেহ গঠন ও কাজের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে ভূমিকা রেখেছে এই আবিষ্কার। বাংলাদেশ সময় বিকাল 3:30টায় সুইডেনের স্টকহোম থেকে চিকিৎসা বিজ্ঞান ও শরীরতত্ত্বে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস। নোবেল জয়ী এই বিজ্ঞানীরা পাবেন একটি নোবেল মেডেল, একটি সনদপত্র ও $11 মিলিয়ন। মঙ্গলবার ঘোষণা করা হবে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম। The Nobel Assembly at Karolinska Institutet has today decided to award the 2020 ইসরায়েল হামাস যুদ্ধে 1 বছর পূর্তিতে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভে নেমেছেন হাজার হাজার সাধারণ মানুষ। অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর ও বন্দীদের মুক্তির দাবি জানান তারা। যুক্তরাজ্য, স্পেন সহ ইউরোপের বিভিন্ন দেশে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভে নামেন হাজারো বাসিন্দা। ইসরায়েলকে অস্ত্র সহায়তা দেয়া বন্ধের দাবি জানায় তারা। এছাড়াও মধ্যপ্রাচ্যের অনেক দেশ এবং কানাডায়ও ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলন হয়েছে। গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে তুরস্ক ও পাকিস্তানে। এদিকে ইসরায়েলের বিভিন্ন শহরে হামাসের হামলায় হতাহত ও জিম্মিদের স্মরণ করে নানা আয়োজন করে ইসরায়েলের বাসিন্দারা। অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাফুফে নির্বাচনের ভোট। মনোনয়ন ফর্ম বিক্রি শুরু বুধবার। আজ তফসিল ঘোষণা করে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছে নির্বাচনের জন্য গঠিত কমিশন। মনোনয়নপত্র দাখিলের সময় হচ্ছে
14 এবং 15 মনোনয়নপত্র যাচাই, তারপরের দিন 16 অক্টোবর 2024। এরপরে মনোনয়নপত্র প্রত্যাহার, সেটা হচ্ছে 19 তারিখ সকাল 11টা থেকে বিকেল 5টা এবং 20 তারিখ সকাল 11টা থেকে বিকেল 2টা। যেদিন 2টা পর্যন্ত সেদিনই। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon। এখন টেলিভিশন ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।